রাজনীতি বনাম প্রেমনীতি। মাহরিন তৃণ। পর্ব 6। ভাই ভাই ভাই। সানজি চেয়ার টেনে শেহরিনের পাশাপাশি বসে বিস্ময় ঘেরা রমণীর নরম হাতে হাত রেখে ধীর কণ্ঠে বলে, অবিশ্বাস লাগছে? পুরোটাই। কিভাবে? প্রশ্নের উত্তর খুঁজে পায় না শেহরিন। নির্নিমেষ চাহনিতে তাকিয়ে দেখে সানজিকে। কয়েকদিনের পরিচয় আজ প্রথম সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে তাকে। কি জানি আজকে পরিচয় পর্ব উন্মুক্ত হওয়ার পরে মনে হচ্ছে সত্যি এমপি সাহেবের সঙ্গে চেহারায় কিছুটা মিল রয়েছে সানজি আপুর। কিন্তু সেটা আগে কেন মনে হলো না? এই মেয়ে কি ভাবছ? আপনার ভাইয়ের যে মাথায় একটু সমস্যা আছে সেটা কি আপনি জানেন আপু? সানজি ফিক করে হেসে উঠে শেহরিনের নিষ্পাপ চাহনি সঙ্গে কথা বলার ভঙ্গিমা দেখে। সামনে অনুষ্ঠান চলছে। রবীন্দ্রনাথ জয়ন্তী উপলক্ষে গাওয়া হচ্ছে তার স্মরণে তারই স্বরচিত গান। আমারও পোড়ানো যাহা চায়, সুরের মূর্ছনায় আবেশিত সকল দর্শক। একমাত্র এমপি সাহেব ছাড়া জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার সকল সরকারি কর্মকর্তাই আজ প্রায় উপস্থিত। আর এদিকে সবার আড়ালে মণিমুগ্ধকর সন্ধ্যা উপেক্ষা করে দুই রমণী পরিচয় পর্ব খোলাসা করতে ভীষণ ব্যস্ত। বাচ্চা মেয়ে, তোমার তো সাহস কম নয়, তুমি আমার সামনে আমার ভাইকে পাগল বলছ? সানজি চোখ রাঙায় শেহরিনের পানে। অবোধ বালিকা সে চোখ রাঙানি উপেক্ষা করে হতাশার নিঃশ্বাস ফেলে উদাস কণ্ঠে বলে, আপু প্লিজ এমপি সাহেবকে একটু বুঝাও। সেই নিজেও পাগল, আমাকেও পাগল বানিয়ে ছাড়বে। ভালো হবে তো। দুজনেই পাগল হয়ে একটা সংসার গড়ে তুলবে। নাম হবে পাগলের সংসার। শেহরিন চক্ষুস্থির করে সানজির পানে। মন মস্তিষ্ক তৎক্ষণাৎ তাকে বলে, একে বুঝিয়েও লাভ নেই। ইনিও এমপি সাহেবের আরেক শিষ্য। কি করবে ভেবে দেখো। আমি একটা সত্যি কথা বলি আপু? অবশ্যই। প্রথমত, আমি রাজনীতি পছন্দ করি না। করি না মানে কোনোভাবেই করি না। দ্বিতীয়ত, রাজনীতি পছন্দ না করার কারণে যে ব্যক্তি রাজনীতি করে তাকেও আমার অপছন্দ। কোনোভাবেই কি পছন্দের লিস্টে আনা যায় না? পছন্দ থেকে অপছন্দে যাওয়া যতটা সহজ, অপছন্দ থেকে পছন্দে আনা ততটা সহজ নয় আপু। কিন্তু আমার ভাই যে তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে, সেটার কি হবে? তাকে বুঝাতে হবে। বুঝালেই কি সব মিটমাট? ভালোবাসাটা কি খুব সহজ? ভালোবাসাটা হলো কিভাবে? সানজি আঙুলের করে হাত রেখো গণনা করে। সরু চোখে কিছু একটা ভাবনা চিন্তা করে বলে, 14 অথবা 15 দিনে একটা সুস্থ স্বাভাবিক প্রেম হওয়া কি সম্ভব নয়? মনের ভিতরে একজন মানুষকে জায়গা দিলে ভালোবাসা একদিনেও হয়ে ওঠা সম্ভব। আমার মন ফাঁকা, কোনো জায়গা নেই। সেটা তো আপনার কথাতেই বুঝতে পারছি ম্যাডাম। একটু ভালোবাসলে কি সমস্যা? হ্যাঁ, এইটুকু পিচ্ছি হয়ে আমার বেচারা ভাইটাকে এভাবে নাকানিচুবানি খাওয়াচ্ছ, ভয় করে না? সানজির চোখ পাকানো দেখে শেহরিন মুখ টিপে হাসে। হাতের মাঝে হাত গছিয়ে দিয়ে বলে, সেটাতেও তো কাজ হচ্ছে না। আপনার ভাই আমাকে সরাসরি বিয়ের হুমকি দেয়। এটা কি ঠিক বলুন? প্রেম ভালোবাসায় সব ঠিক। বিয়ের হুমকিই তো দিয়েছে। অনেকে তো হাজার সাধনাতেও এই মিষ্টি হুমকি পায় না। মিষ্টি হুমকি বলছ? গোল গোল কাজল রাঙা চোখের দিকে তাকিয়ে সানজি ঠোঁট ফুঁড়ে ছোট করে নিঃশ্বাস ছাড়ে। নীরস গলায় বলে, ভালোবাসনি তো কাউকে, এজন্য বুঝতে পারছ না মেয়ে। পৃথিবীতে কত শত মেয়ে আছে যারা তাদের প্রেমিক পুরুষদের থেকে এই মিষ্টি হুমকি শোনার জন্য অধীর অপেক্ষায় থাকে। মন বাসনায় সর্বপ্রথম এই ইচ্ছেটাকে তুলে রাখে। কিন্তু দিনশেষে সৃষ্টিকর্তা হয় তাদের ভাগ্যে রাখে না সেই মিষ্টি হুমকি, নয়তো বিষয়টাকে তাদের জন্য অনেক দুর্ভেদ্য করে তোলে। তুমি কোন লিস্টে? আমি লিস্টের বাহিরে। বাহিরে কেন? বাহিরে চলে গিয়েছি। ভালোবাসা দিয়ে আঁকা বৃত্তে আমার জায়গা হয়নি। সানজির উদাসী গলায় বলা কথায় শেহরিন স্তিমিত নেত্রে তাকায় তার পানে।
হাতের মুঠো শক্ত করে চেপে ধরে বলে, তুমি কি কারো ভালোবাসা থেকে বঞ্চিত? কি জানি, হতে পারে। ভালোবাসা ভালোলাগা এগুলো কঠিন জিনিস মোটেই নয়। তুমি যদি তোমার জীবনে আসা সঠিক মানুষের ভালোবাসা সঠিকভাবে মূল্যায়ন করতে সক্ষম হও তাহলে ভালোবাসা হবে মেঘে ভাসা তুলোর মতো নরম আর স্বচ্ছ পানির মতো সহজ। এক্ষেত্রে মূল্যায়ন শব্দটাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। আমার ভাবনা চিন্তার পরিসর ভীষণ ছোট। সানজি শেহরিনের থুতনিতে হাত রেখে তার চোখে চোখ রাখে। নরম গলায় বলে, যদি কখনো চিন্তা ভাবনার পরিসর বড় হয় তাহলে এমপি সাহেবের দিকটা একটু বিবেচনা করে দেখো কেমন। তোমাকে জোর জবরদস্তি করছি না। তোমার লাইফের ডিসিশন তুমি নিবে। আমরা সবসময় সেটাকে সম্মানের চোখে দেখব। বাট কখনো যদি ভালোবাসা নামক চারা বীজ মনের ভিতরে বুনতে পারো তাহলে পেশাটাকে বাদ দিয়ে ব্যক্তিটার দিকে একটু ভেবো কেমন। নিজের ভাই বলে বলছি না, খুব খারাপ নয়। রাগী বেপরোয়া ভাব রয়েছে কিন্তু যত্ন পেলে হয়তো ঠিক হয়ে যাবে। শেহরিন মৃদু হাসে। মুখের উপর ছড়িয়ে পড়া চুলগুলো আলতো হাতে সরিয়ে বলে, আমি নিজেই নিজের যত্ন জানি না আপু। অন্য একটা মানুষকে কিভাবে যত্ন করব? আমার পৃথিবীতে বাবা ছাড়া আমি শূন্য অসহায়। তার যত্নে আমি এখনও লালন হই। তোমার মা নেই? না, মারা গিয়েছেন। বাবা আর তুমি? ইয়েস, বাবা আর আমি। এত ভারী একটা কথা স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলা দেখে সানজি শেহরিনকে উষ্ণ আলিঙ্গন করে নেয়। আদুরে কণ্ঠে বলে, আমাদের কাছে এসো। তোমাকে যত্ন ভালোবাসার কুণ্ডলী পাকিয়ে রেখে দিব নিজেদের কাছে। স্বল্প সময়ের পরিচিতা হয়ে আমাকে কেউ কখনো এতটা ভালোবাসা দেয়নি তোমার মতো করে আপু। তোমাকে দেখেই কেমন জানি আমার আপন আপন লাগে। শেহরিন ভ্রুদয় বাঁকা করে। সানজির পানে তাকিয়ে মুখ ফুলিয়ে বলে, আবারও? দুষ্টু মেয়ে। আমার ভাইটাকে নাকে দড়ি দিয়ে না ঘুরালে শান্তি হচ্ছে না তোমার? একটু রাজি হয়ে গেলে কি হয়? রাজি হওয়া কঠিনভাবে নিষিদ্ধ। আমার মনে এখনো প্রেম ভালোবাসা জন্ম নেয়নি। আচ্ছা তুমি একটু সময় নিয়েই না হয় ভালোবাসো। তার ভালোবাসাটা আপাতত একটু গ্রহণ করো। একই তো হলো। শোনো আপু, ব্যক্তিকে ভালোবাসতে গেলে তার পেশাটাকেও ভালোবাসতে হয়, নয়তো হয় না কোনোভাবেই। রাজনীতি আমাদের রক্তে, তাহলে প্রেমনীতিও আমার মনের বাহিরে। বুঝবে বুঝবে মেয়ে, যজ্ঞ নেতা হারালে কাঁদতে হবে আড়ালে। আড়ালে কাদাটাই ভালো, কেউ দেখবেও না বুঝবেও না। সানজি শেহরিনের হাতে চিমটি কাটে। থমথমে মুখ করে বলে, তোমাকে যত শান্ত বাচ্চা ভাবি তুমি ততটা শান্ত বাচ্চা নও মেয়ে। ভারী দুষ্টু তুমি। তবে একটা কথায় মাথায় রেখো, মানুষ নিষিদ্ধ জিনিসের প্রতি কিন্তু কঠিনভাবে আকৃষ্ট হয়ে পড়ে। আজকের না ভবিষ্যতে হ্যাঁ হতে কতক্ষণ? এমপি সাহেবকে অনন্ত নয়। আল্লাহ শেহরিনের মনে প্রাণে আমার ভাইটাকে কঠিনভাবে ঢুকিয়ে দাও। সে জানো উঠতে বসতে চোখ বন্ধ করলেই আমার ভাইটাকে দেখতে পারে। শেহরিন উল্টো খামচে ধরে সানজির হাতখানা। ঠোঁটে ঠোঁট চেপে অবাক চোখে তাকিয়ে বলে, ভাই বোন দুটোই দেখছি কেউ কারো থেকে কম নয়। এ আমি কোন দুনিয়াতে এসে পড়লাম? দুজনের চলমান গুজুর গুজুর ফুসুর ফুসুর কথায় আশেপাশে বসা সবাই ত্যক্ত বিরক্ত। তাদের দিকে দৃষ্টি সবার। অনুষ্ঠান উপভোগ তো দূরে থাক, তাদের কথার জ্বালায় কেউ মনি দিতে পারছে না সেদিকে। অথচ বার তিনেক না করারও হল। অবোধ দুই নারী তাদের করা বারণ শুনেও যেন শুনেনি। অবশেষে আয়োজকদের কাছে গিয়ে কেউ চুপিসারে বিচার দিতেই তাকওয়াকে নির্দেশ করা হয় থামাতে। পেয়ারি ননদ ভাবি, দয়া করে আপনাদের রসালো গল্পে যদি একটু বিরতি টানতেন তাহলে আশেপাশের মানুষ একটু উপকৃত হতো। কানের কাছে কারো গরম বার্তায় শেহরিন সানজি কথা থামায়।
চোখ তুলে উপরে তাকাতেই দেখতে পায় দুহাত কোমরে চেপে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে তাকোয়া। কপালের ভাঁজগুলো তার স্পষ্টত। কি হয়েছে? কিছুই হয়নি। কি হবে? এটা তো আসরখানা আপনাদের। যেভাবে গল্প গুজব করছেন, হাসি তামাশা, খামচাখামুচি, জড়িয়ে ধরছেন, মনে হচ্ছে আমরা ভুল করে আপনাদের বাসায় ঢুকে পড়েছি। ডিসি হিল মনে হচ্ছে না, মনে হচ্ছে সুখনিবাসের ড্রয়িং রুম, যেখানে ননদ ভাবি সন্ধ্যার অবসরে আড্ডা জমিয়েছে। সানজি তাকোয়ার কথায় আশেপাশে সতর্ক দৃষ্টিতে তাকায়। উৎসুক কিছু মানুষের তাদের উপর দৃষ্টিপাত করা দেখে মুখে জোরপূর্বক হাসি টেনে আমতা আমতা স্বরে বলে, মানে সরি, বেশি হয়ে গিয়েছে? কম মনে হচ্ছে? না না। তাকোয়া গরম চোখজোড়া সানজির হতে সরিয়ে শেহরিনের দিকে নিবন্ধ করে কাটকাট গলায় বলে, এই পিচ্ছি উঠো। আমি? তোমাকেই তো বললাম মনে হলো। কোথায় যাব? আর একজনের পরে তোমার নাম অ্যানাউন্সমেন্ট করা হবে। নার্ভাস লাগছে আমার। সানজি, তোর ভাইয়াকে ডেকে আনো। তার প্রেমিকার নার্ভাস লাগছে, সে কোথায়? ভাইয়ার কথা শুনতাই শেহরিন লাফ দিয়ে বসা ছেড়ে উঠে দাঁড়ায়। আবার এমপি সাহেব? না না, এই লোককে ডাকলে নার্ভাসনেস তো তার আরও দ্বিগুণ হারে বেড়ে যাবে। তখন গান গাওয়া তো দূরে থাক, মুখ দিয়ে কথাই বের হবে না। নিজেকে সে ধাতস্থ করে। চোখ বড় বড় করে জড়িয়ে আসা কণ্ঠ উন্মোচন করে বলে, আমার নার্ভাস লাগছে না আর। গুড, চলো এখন। শেহরিনকে পথ বের করে দিয়ে তাকোয়া সানজির দিকে কণ্ঠ নামিয়ে জিজ্ঞেস করে, এমপি মহোদয় সত্যি আসেনি? তাকে তো ইনভাইট করা হয়েছিল। সানজি হতাশা কণ্ঠ ভেদ করে বলে, ও বেচারা নিজের পায়ে নিজে কুড়াল মেরে বসে আছে। কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না? মোহমেঘে তোমারে দেখিতে দেয় না। অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না? 2 ক্ষণিক আলোকে, আখিরো পলকে, তোমায় যবে পাই দেখিতে। 2 ওহে হারাই হারাই, সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে। আশ না মিটিতে হারাইয়া, পলক না পড়িতে হারাইয়া, হৃদয় না জুড়াতে হারাইয়া ফেলি চকিতে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না? 2 ওহে কি করিলে বলো পাইব তোমারে, রাখি বাখিতে আখিতে। ওহে এত প্রেম আমি কোথা পাব, না তোমারে হৃদয় রাখিতে। আমার সাধ্য কিবা তোমারে, দয়া না করিলে কে পারে? তুমি আপনি না এলে কে পারে হৃদয় রাখিতে? মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না? 2 ওহে আর কারো পানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপণ। ওহে তুমি যদি বলো এখনই করিব বিষয় বাসনা বিসর্জন। দিব শ্রীচরণে বিষয়, দিব অকাতরে বিষয়, দিব তোমার লাগি বিষয় বাসনা বিসর্জন। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না? 2 ডিসি হিলে আলোয় সাজানো ঝলমলে রাতে ভাসে মিষ্টি সুরের বন্দনা। শেষ বৈশাখী প্রহরে মৃদু বাতাসে গাছের পাতার ফাঁকে দোল খায় রঙিন পেপার ল্যান্টার্ন। শেহরিন মঞ্চে দাঁড়িয়ে, হাতে মাইক্রোফোন, কণ্ঠে কম্পন, গলার স্বর একটু ভারী। হুট করেই ভিতরটা তার অস্থিরতার ঢেউ তোলে। গানের অর্থগুলো তাকে টেনে নিয়ে যায় অজানা আবেগের গহীনে। এমন কেন লাগছে? কি অনুভব করছে সে? চোখ বুজে ফেলে শেহরিন। নিজেকে দমানোর প্রয়াস করতে গিয়ে ভেসে ওঠে কারো মুখরেখা। কারো এক মজার ছলে কথার কি তবে সত্যতা প্রমাণ হল? এত কিছু রেখে সে কেন এলো? তবে কি? অস্বীকার করে সে, চোখ খুলে ফেলে। শেষ কলি গাইতে তার কণ্ঠে কাঁপুনির রেশ স্পষ্টত হয়, যেন তাল লয় কেটে বের হয়ে আসবে এক্ষুনি। মঞ্চে জ্বলন্ত নরম আলো শেহরিনের মুখে এসে পড়ে। কোমল, স্নিগ্ধ কিন্তু অশান্ত তার ভাবরেখা।
গান শেষ হতেই দর্শক সারি হতে ভেসে আসে করতালির শব্দ। চাপা উন্মাদনায় ভাসে শেহরিন নামটা। ভালো লেগেছে গান নাকি মেয়েটাকে? দুটোই। খোঁজ খবর নিন তাহলে। নিব। আপনার পরিচিত? চুয়েটে পড়ে ফার্স্ট ইয়ার, সিভিল ইঞ্জিনিয়ারিং এ। ব্যবস্থা করে দিন, প্রফিট লাগবে। স্যুট বুট পরিহিত লোকটিকে বাঁকা হেসে তাকায়। ধীর কণ্ঠে বলে, প্রফিটের লোভ আপনাকে ছাড়ল না। নিজের কার্যটুকু সম্পন্ন হতেই শেহরিন ব্যস্ত হয়ে উঠে বাসায় ফেরার জন্য। রাত প্রায় 8টা বেজে গিয়েছে। এর চেয়ে বেশি দেরি হলে মামি মনিকা আন্টি জনেরই বাঁকানো কথা শুনতে হবে তাকে। আর একটু থেকে যাও। না আপু, এখন ফিরতেই হবে। একাই যাবা? মামা আসবেন রিসিভ করতে। এসেছেন কি? শেহরিন উদ্বিগ্ন মাখা কণ্ঠে ফের ফোনের পানে তাকায়। অনেকক্ষণ আগে মামা তাকে জানিয়েছে আসছেন তিনি, কিন্তু এত সময় পার হওয়ার পরেও তার কোনো দেখা নেই। কাজেই আটকা পড়েছেন নাকি অন্য কিছু ভেবে পায় না সে। এই পিচ্ছি আমার সাথে যাবে? তুমি হালিশহর, আমি খুলশি আপু। কিভাবে কি সেটা জানতে হবে না। যাবে কি না সেটা বলো। একদম বাসার সামনে নামিয়ে দিয়ে আসা হবে। নো চার্জ, নো আর্গুমেন্ট। সানজির অবলীলায় বলা কথায় শেহরিন সন্দেহ মাখা চোখে তাকায়। কিছু একটা মনে আসতেই আশেপাশে দৃষ্টি চড়িয়ে খোঁজে কাউকে, কিন্তু খোঁজা পথের মাঝেই ফোনের রিংটোন বেজে উঠে তার। মামনি, 1 ঘন্টা কি একটু ওয়েট করতে পারবে? আমি একটা কাজে বাজেভাবে ফেঁসে গিয়েছি। 1 ঘন্টা? সরি মা। সানজি চোখ পাকিয়ে ইশারা করে মামাকে না করে দিতে। বুঝায় তাকে ড্রপ করে দেওয়া হবে। কিন্তু শেহরিন পড়ে যায় দ্বিধা দ্বন্দ্বের মাঝে। ঠোঁটের কোণে নখ ঠেকিয়ে বুঝতে পারে না কি জবাব দিবে। আমাকে দাও ফোনটা। সানজি শেহরিনের থেকে ফোনটা কেড়ে নেয়। নিজে কানে চেপে ধরে নমনীয় স্বরে কথা বলে মামার সঙ্গে। প্রয়োজনীয় পরিচয়টুকু দিয়ে নিশ্চিত করে সে ঠিকঠাক শেহরিনকে বাসায় পৌঁছে দিবে। অপেক্ষার প্রহর কাটে দীর্ঘ সময় গ্রাস করে। টানা 2 ঘন্টা। গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা শেষে সোজা হয়ে দাঁড়ায় সান্নিধ্য। ফোনটা বন্ধ করে পকেটে ঢুকিয়ে নেয় সে। সাদা শার্টখানা কুচকে ভাঁজ হয়ে এসেছে। হাতা গুটিয়ে কনুই অবধি রেখে নিমিলিত লোচনে তাকিয়ে দেখে তার বুকে ঢেউতোলা সুরের রানীকে। সন্ধ্যার সেই ক্ষণিকলগ্নে শেহরিনকে দেখে আর নিজেকে টলাতে পারিনি সেই জায়গা হতে। মঞ্চের ধারের কাছে যায়নি পেশাদারিত্বের কারণে। এমনিতে তাকে নিয়ে বর্তমানে মিডিয়া বেশ সরগরম আছে। কন্ট্রোভার্সি এড়াতে তাই নিজেকে বাধ্য হয়ে রেখেছে দূরে। উনি এখানে কি করছেন? মনে হচ্ছে আমাদের ট্রান্সপোর্টেশন সার্ভিস দিতে। আমি যাব না। শেহরিন থমকে দাঁড়ায় এমপি সাহেবকে সম্মুখে দেখে। এই লোকটাকে সে যত চায় এড়িয়ে যেতে এই বান্দা তত তার নিকটে এসে হাজিরা দেয়। আজকে গান গাওয়ার সময় এই লোকটা অজান্তেই তাকে ভীষণ জ্বালিয়েছে। হুট করে কেন তার মুখটা চোখে ভেসে উঠল? তার প্রতি তো কোনো অনুভূতিই নেই, কোনো কিছুই নেই। তাহলে নাকি বারে বারে এমন হুটহাট সাক্ষাতের কারণে এমন হচ্ছে? আরে বাচ্চা, প্যারা নেওয়ার দরকার নেই। কিছুক্ষণের জন্য মনে করো উনি আমাদের ড্রাইভার। ড্রাইভার? মনে মনে সব হয়। 1 ঘন্টাই তো মামা, আসলে যাই? র‍্যাগ খাবা? না, আমি তোমার সিনিয়র নয়। তাহলে চুপচাপ চলো আমার সাথে। একা একা আমি তোমাকে এখানে রেখে যাব নাকি? তাকওয়া আপু। হোস্ট সে ভীষণ ব্যস্ত, ওকে ধরতে পারবা না। সানজি হাত ধরে শেহরিনকে নিয়ে আসে সান্নিধ্যের সামনে। আর চোখে একবার নাজুক লতিকার দিকে তাকিয়ে মৃদু হাসে সে। গলা পরিষ্কার করে বলে, এমপি সাহেবকে তো আজকাল রাস্তাঘাটে ভালোই দেখতে পাওয়া যায়। রাস্তাঘাটে যেহেতু আছেনই, একটু জনসেবা করুন, আমাদেরকে ড্রপ করে দিন। সান্নিধ্য শেহরিনের দিকে শান্ত দৃষ্টি রাখলেও শেহরিন সে পানে তাকায় না।
এলোমেলো দৃষ্টিতে সে একবার মাটিতে তো একবার অন্য পানে তাকায়। সানজির হাতখানা আষ্টেপৃষ্ঠে ধরে তার কাঁধের আড়ালে নিজেকে লুকায়, জোরতায় মোড়ানো শরীর নিয়ে। এটুকু বুঝতে পারছে মাথা খারাপ এমপি সাহেব তার দিকেই তাকিয়ে আছে নির্নিমেষ চোখে। আপনাকে কিছু বলা হচ্ছে এমপি সাহেব। গাড়িতে বসো। সানজি শেহরিনকে নিয়ে গাড়িতে উঠে বসে। সান্নিধ্য মুখের মাস্কটা খুলে হালকা দম টেনে আসিফকে মৃদু গলায় জিজ্ঞেস করে, সব ঠিকঠাক ছিল? হ্যাঁ ভাই। কেউ ভাবির ধারের কাছেও আসেনি। তবে ভাবির কণ্ঠ কিন্তু আসলেই সুন্দর। সবাই প্রশংসা করেছে। ডিসি স্যারও। আপনি থাকলে আপনিও হয়তো। কাটা গায়ে হালকা নুনের ছিটা দিয়ে মাঝপথে থেমে যায় আসিফ। ভাইয়ের দুঃখকে আর পুনরায় জাগ্রত করতে চায় না সে। এমনিতেই উঠতে বসতে ভাবি তাকে যেভাবে নাকানিচুবানি খাওয়াচ্ছে, এভাবে চলতে থাকলে হয়তো ভাই তার সত্যি দেবদাসে পরিণত হয়ে যাবে। রাতের রাস্তায় কিছুক্ষণ নীরবতা পালন শেষে পিছনে সিটে বসা দুই রমণী ধীর গলায় গল্প গুজবে ব্যস্ত হয়ে ওঠে। মাঝে মাঝে ক্ষীণ হাসিরও আওয়াজ কানে ভাসে। সান্নিধ্যের দৃষ্টি একটু পরপর মিররের দিকে যায়। স্টিয়ারিং হুইল ঘোরাতে ঘোরাতে সে তার বেগুনি রঙা প্রেয়সীকে দেখে মন্ত্রমুগ্ধ হয়ে এতক্ষণের ক্লান্তি ভোলে। এই যে আজকের প্রোগ্রামটা বাতিল করার সুবাদে কিছু সময় পেয়েছিল হাতে নিজের জন্য, যেটা দীর্ঘ দিন ধরে তার কাছে দুষ্প্রাপ্য। চাইলেই সে চলে যেতে পারত, নিজের জন্য সময়টাকে ব্যয় করতে পারত, কিন্তু নেতা সাহেব পারেনি কোনোভাবেই। অদৃশ্য মায়াজালে সে সত্যিই বিদ্ধ। একই সাথে সে তার শেহরিনকে কল্পনা করেছে খোপায় বাঁধা বকুল ফুল, বেগুনি রঙা কচুরি ফুল কিংবা থোকায় থোকায় ধরা জারুল ফুল হিসেবে। আর ফুলকে বাগিচায় একা রেখে মালিক যাবে বিশ্রাম করতে? অসম্ভব প্রেম দ্বারা রচিত কাব্যতে এই নিয়ম নেই। নেতা সাহেব অকপটে ধিকারও করে নিয়েছেন নিজের মনের কাছে, মেয়েটাকে সে সত্যিকার অর্থে ভালোবেসে ফেলেছে। হৃদয়ের অন্তঃস্থলে বিনা ঘোষণায় জায়গা করে দিয়েছে তাকে। একে ছাড়া তার আর বিকল্প পথ নেই, অন্য কোনো কিছু নেই। কিন্তু কষ্ট একটাই, এই অবুঝ জারুল ফুলকে সে বুঝাবে কি করে? হয়েছে, আর যেতে হবে না। ভাইয়া ওকে এখানেই নামিয়ে দে, বাকিটুকু ও একাই যেতে পারবে। কেন? পুরোটা গেলে কি সমস্যা? সমস্যা আছে, বুঝবি না তুই। সান্নিধ্য গাড়ি থামায়। শেহরিন সানজির থেকে বিদায় নিয়ে তড়িঘড়ি করে গাড়ি হতে নেমে পড়ে, কিন্তু তার নামার আগ মুহূর্তেই নেমে যায় সান্নিধ্য। তুই কোথায় যাচ্ছিস? তোরা ওয়েট কর। শেহরিন শাড়ির কুচি সামলে ধীর গতিতে গাড়ি হতে নামে। সান্নিধ্যকে দেখে শীতল কণ্ঠে বলে, আমি একাই যেতে পারব, বেশি দূর নয়। আপনাকে যেতে হবে না। সমস্যাটা কি? সমস্যা অনেক কিছু। সান্নিধ্যের কপাল কুঁচকে যায় শেহরিনের জবাবে। কিত সেকেন্ড তাকিয়ে থেকে হাত প্যান্টের পকেটে গুজে ধমকের স্বরে বলে, চুপচাপ হাঁটো। এইটুকু বাচ্চা মেয়েকে একা একা ছাড়া ঠিক নয়। হারিয়ে গেলে আমাকেই খুঁজতে হবে। শেহরিনের নরম মূর্তি ধমক খেয়ে দূর হয়ে যায়। শক্ত চোখে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলে, আমি তো ক্লাস 1-এ পড়ি। হারিয়ে যাব? শুনুন, ওইটা আমাদের বাসা। ওইখানে একটা কানা বগির মা থাকে। আপনাকে আমার সঙ্গে দেখলেই ঠোকর মারতে আসবে। দয়া করে আসবেন না। কানা বগির মাকে? আছে একজন। চলো দেখে আসি। এই না, 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 যে কোনো একটা অপশন চুজ করো। আমি তোমাকে শুধু বাসায় পৌঁছে দিয়ে আসব নাকি সরাসরি বাসার ভিতরে যাব? শেহরিন দীর্ঘ শ্বাস ফেলে ঠোঁটের উপর ঠোঁট চেপে চোখ বন্ধ করে। অতঃপর নির্মেদ স্বরে বলে, আসুন। শেহরিনকে একটু আগে রেখে ঠিক তার পিছন পিছন মাথা নিচু করে হেঁটে যায় সান্নিধ্য। বৃষ্টির কারণে ভিতরের রাস্তাগুলো পানি জমেছে বেশ। চারপাশে কাদা পানিতে একাকার।
সান্নিধ্যের সতর্ক দৃষ্টি শেহরিনের পদরেখার দিকে নিবন্ধ। শাড়িতে কাদা লাগছে। উঁচু করে হাঁটো। লাগুক। আপনি চুপ। আপনার শাড়ি? আমার তুমি। মামার বাড়ির আবদার। এটা তোমার মামারই বাসা। শেহরিন গেইটের কাছাকাছি এসে দাঁড়িয়ে পড়ে পিছু ঘুরে সুলোচোখে তাকিয়ে বলে, এই যে আর এক পা দিলে বাসার ভিতরে চলে যাব। অনুগ্রহ এখানেই জনসেবা বন্ধ করুন, নয়তো দারোয়ান আঙ্কেল আপনাকে দেখলে নানান কথা ছড়াবে। ঠিক আছে, যাও। সান্নিধ্যের একবাক্যে রাজি হওয়াতে শেহরিন স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক, নেতা সাহেবের মাথা তাহলে ঠান্ডা হয়েছে। মনে মনে তো তার ভয় উঠে গিয়েছিল ভীষণ। যদি কানা বগির মাকে দেখার জেদ করত তাহলে তো একদম সর্বনাশ হয়ে যেত। পা বাড়ায় সে সামনে। যাওয়া পথে আর চোখে তাকিয়ে ছোট করে বলে, থ্যাঙ্কস। সান্নিধ্য হালকাভাবে মাথা নাড়িয়ে ক্ষীণ হাসে। হাসার কিছু হয়নি। উপকারীর উপকার স্বীকার করেছি শুধু। উপকারীর উপকার স্বীকার না করে যদি ভালোবাসাটা স্বীকার করতে তাও তো হতো। আপনার মধ্যে ভালোবাসা ছাড়া কি কিছুই নেই? আছে। 60 ভাগ পানি আর 40 ভাগ শেহরিন। শেহরিন দমে যায়। নেতা সাহেবের শীতল চক্ষুর চাহনি হতে নিজের চক্ষুদয় সরিয়ে ভিতরে প্রবেশ করে সে। বিড়বিড় করে ঠোঁট নাড়িয়ে উচ্চারণ করে, শেহরিন এখন মানুষ থেকে প্রোটিন, কার্বোহাইড্রেট, মিনারেলস হয়ে গিয়েছে। আমাদের চট্টগ্রামের নতুন ভাবি। এমপি সাহেবের জানে জিগার। শেহরিন সাবরিনা অনিভা। ভবিষ্যতে প্রজন্মে যে কি না নিজেও হবে পলিটিক্সের মাঠে আইকনিক লিডার। এক্সকিউজ মি, মিসেস এমপি সাহেবা, আমি কি আগেই একটা অটোগ্রাফ পেতে পারি? রিতমা, প্লিজ প্লিজ প্লিজ, একটু দয়া করুন। এখন কোনোভাবে অটোগ্রাফ নিয়ে রাখলে 5-10 বছর পর হলেও আপনি আমাকে চিনতে পারবেন। নয়তো বলবেন, হু আর ইউ? আমি তোমাকে চিনি না। রিতমা আবার কে? এই নাম আমি কখনো শুনিনি। বেশি বেশি হয়ে যাচ্ছে না এবার? শেহরিন হাত কোমরে চেপে চোখ সরু করে তাকায় রিতমার দিকে। স্বল্প রাগের ভাঁজে সে কপাল কুঁচকে ফেলে। থমথমে মুখ করতেই রিতমা এগিয়ে এসে কাঁধে হাত রেখে হাসতে হাসতে বলে, হোয়াই ইউ অ্যাংরি কিউট লেডি? ব্যাটা প্রো লেভেলের হ্যান্ডসাম আছে। আহ, কি তার ভালোবাসা! সিরিয়াসলি ফার্স্টে তো আমি বিলিভই করতে পারছিলাম না। সে শুধু মাত্র তোমার জন্য আমাকে কোথায় থেকে খুঁজে বের করেছে। তোমার খোঁজ পেল কিভাবে? আই ডোন্ট নো। অবাক তো আমি নিজেও হয়েছিলাম। বাট পলিটিশিয়ান পার্সনদের সবদিকে হাত থাকে। এটা ওদের জন্য ইজি একটা ম্যাটার। তার উপরে তো এমপি বলে কথা, আলাদাই একটা পাওয়ার। কথা বলতে বলতে চুয়েট সেন্ট্রাল লাইব্রেরি প্রবেশ করে জনে। স্যারের দেওয়া বইয়ের কিছু তালিকা ঘেটে ঘুটে ডিজিটাল কিওস্কে যায়। সেখানে বইয়ের নাম, লেখকের নাম সার্চ করতে করতে শেহরিন নিষ্প্রাণ কণ্ঠে বলে, আমার হয়েছে জ্বালা। এই পাগল লোক আমার মাথা খারাপ করে দিচ্ছে একদম। পাগল কেন বলছো? বলো তোমার ভালোবাসায় সে দিওয়ানা হয়ে গিয়েছে। তোমাকে ছাড়া সে আর কিছুই চোখে দেখতে পারছে না। বাট প্রেম হলোটা কিভাবে? জন ডেইটে গিয়েছিলে? কম্পিউটার হতে চোখ তোলে শেহরিন। মুখ কালো করে বলে, তুমি তো দেখে এমপি সাহেবের চেয়েও এক ধাপ এগিয়ে। আমি নিজেই তার প্রেম কিভাবে হলো বুঝলাম না, আর তুমি সরাসরি ডেইটে চলে গিয়েছ। আচ্ছা, তোমার কি মনে হয় আমি তার সঙ্গে ডেইটে যাব? না যাওয়ার কি আছে? ডেইটে গিয়েই তো প্রেম হয়। ওহ রিতমা, তোমারও মাথা শেষ। বাদ দাও। স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস বুকটা 3 নম্বর সেকশনে শো করছে। চলো যাই। শেলফ হতে প্রয়োজনীয় 3টা বই খুঁজে নেয় জনে। স্যারের রেফারেন্সকৃত বই এগুলো। রিতমা বইয়ের উপরে হালকা লেপ্টে থাকা ধুলো ঝাড়তে ঝাড়তে বলে, তুমি কি রাজনীতি একেবারেই পছন্দ করো না? সত্যি পছন্দ করি না। আচ্ছা, রিল্যাক্স মাইন্ডে একটু অবজার্ভ করো তো,
যদি তোমার এই অপছন্দের বিষয়টাই তোমার জীবনে কোনোভাবে প্রবেশ করে তাহলে কি তুমি মেনে নিবে? এখানে দুটো জিনিস ম্যাটার করে। ফার্স্ট অফ অল, আমার নিয়তি সৃষ্টিকর্তা অনেক আগেই লিখে রেখেছেন, সেটা ঘটবেই। সো যাই হোক না কেন আমাকে মেনে নিতেই হবে। আর দ্বিতীয়টা হচ্ছে, সৃষ্টিকর্তা যদি আমাকে অপশন বের করে দেন তাহলে আমি আমার অপছন্দনীয় বিষয়টা ইগনোর করার চেষ্টা করব। ওকে, আমি জাস্ট ডেইলি লাইফ থেকে ধারণা নিয়ে বলছি, বাস্তবে আমার অভিজ্ঞতা কম মানুষ নাকি যেটা পছন্দ করে না সেটাই তার জন্য নির্ধারিত হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। এটার সাথে নিজেকে রিলেট করতে পারো কি? শেহরিন বইগুলো মূল ডেস্কে নিয়ে যায় লাইব্রেরিয়ানের কাছে ইস্যু করতে। লাইব্রেরি কার্ড সহ বইগুলো জমা দিতে দিতে বলে, আমার কিছু ক্ষেত্রে এমনটা হয়েছে। দেখা গিয়েছে আমি যেটা চাই না সেটাই আমার সামনে উপস্থিত। তখন কিভাবে নিজেকে ম্যানেজ করতে? নিজে তো পারতামই না। বাবার শরণাপন্ন হতাম। বাবার থেকে কিছু সাইকোলজিক্যাল কন্ডিশন সম্পর্কে ধারণা নিতাম। বাবা বলতেন, বিষয়টাকে রিফ্রেমিং করো, প্রত্যেক জিনিসকে এক দৃষ্টিকোণ থেকে না দেখে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখো। তাহলে কোনো না কোনো সময় বুঝতে পারবে এই পরিস্থিতি থেকেও আমি নতুন কিছু শিখতে পেরেছি, মানিয়ে নেওয়ার সক্ষমতা গেইন করেছি। এটা ঠিক। আমরা আমাদের চাহিদা অনুযায়ী কিছু না পেলে সেটার প্রতি এক ধরনের নেগেটিভিটি বায়াস তৈরি করি। একই সাথে কগনিটিভ ডিসোনেন্স ক্রিয়েট হয়। মানসিক চাপে ভুগি। বই ইস্যুকরণ শেষ হতেই বেরিয়ে পড়ে লাইব্রেরি হতে দুজনে। ঋতমা শেহরিনের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, তুমি পারবে। কি পারব? রাজনীতির মাঠে গোল দিতে। তোমার ভিতরে মানিয়ে নেওয়া সম্পর্কে বেশ পজিটিভ চিন্তাধারা আছে। দেখা যাবে তোমার এত অপছন্দের ভিড়েও একদম সাবলীলভাব চলতে পারছ তুমি এমপি সাহেবের সাথে। আর একটু এদিক সেদিকে হলে আঙ্কেল তো রয়েছেন বুঝানোর জন্য। হি ইজ আ জিনিয়াস পারসন। এই পৃথিবীতে আমার মতো অধম ব্যক্তি আর কেউ নেই জানো কি? এতই অধম যে যার কোনো সাপোর্টার নেই। সব এমপি সাহেবের সাপোর্টার। ব্যাটা এমপির নির্ঘাত আধ্যাত্মিক কোনো শক্তি রয়েছে। 100 হাত দূর থেকেও নিজের দিকে টেনে নেয় সবাইকে। আমার বাবাও এটা নিয়ে মজা নেয়, তুমিও নিচ্ছ। কোথায় যাই আমি বলো? ঋতমা শব্দ করে হেসে উঠে। শেহরিনের হাঁটার সাথে তাল মিলিয়ে হাঁটতে হাঁটতে বলে, আধ্যাত্মিক শক্তি থাকাটা অস্বাভাবিক কিছু না। ভোটের মাঠে জনগণের মন আদায় করে নিতে এটা বেশ কার্যকরী। আই থিংক রাজনৈতিক নেতাদের এটা একটা অন্যতম গুণ। রাজনীতি 4 অক্ষরের সবচেয়ে অপছন্দীয় ওয়ার্ড। পৃথিবী হতে বিলুপ্ত হয়ে যাক। শেহরিন একটু দম নিয়ে বাঁচুক। আর পারি না বাপু সত্যি। এখনই এই কথা বললে হবে? নেতা সাহেবের মনে কেবল প্রেমের হাওয়া বইতে শুরু করেছে। মেঘ ডাকবে, আধার ঘনাবে, ঝড় উঠবে কত কি। নেগেটিভিটি বায়াস কমাও মেয়ে। আঙ্কেলের কথা মানতে শিখো। একসাথে লম্বা সময় পাড়ি দিতে হবে না? একাডেমিক রোড ধরে হেঁটে আসতে আসতে শেহরিন থমকে দাঁড়ায়। দীর্ঘ শ্বাস ছুড়ে বলে, বাই এনি চান্স যদি আমার কপালটা উনার সাথে লেখা থাকে তাহলে আমি নিশ্চিত আমাকে সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হতে হবে। যেটা আমি কখনোই চাই না। রাজনীতি, খুনাখুনি, হানাহানি, মারামারি আমার ফুটবল চিত্ত মেনে নিতে পারবে না। হুশকে বলে, তুমি ফুটবল। ইউ আর আ স্ট্রং এন্ড পাওয়ারফুল লেডি। কে বলেছে তোমাকে? আমি হচ্ছি সেরা নাক কাঁদুনে না ছিচকাদুনে হলো একটা ভিতুর ডিম। একটু কেউ বকা দিলেই চোখে পানি এসে জমা হয়, একটু কেউ বাজে কথা বললে নিতে পারি না সহজভাবে। নিজেকে বুঝতে পারি না। সব শেষে সেই বাবার কাছে গিয়েই আমাকে সান্ত্বনা কুড়াতে হয়। একে বলে স্ট্রং গার্ল। স্ট্রং এর ফুল মিনিং এটা নয় শেহরিন। স্ট্রং হচ্ছে যে অচেনা অজানা পরিবেশে, অস্থিতিশীল মুহূর্তে নিজেকে শান্ত রেখে সবকিছু ম্যানেজ করতে পারে। নিজের ভিতরে একটু হলেও সাহস রেখে পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হতে পারে।
কষ্ট হচ্ছে তাও নিজেকে নিজের অবস্থান থেকে সরিয়ে আনে না, সেটাকে বুঝায়। তুমি যেটা বলেছ এটা হচ্ছে আমাদের ইমোশনের একটা জায়গা, অভ্যন্তরীণ ইস্যু। বাহ্যিক বিষয়টাও স্ট্রং এর একটা মিনিং বেয়ার করে। প্রশাসনিক ভবন কাটিয়ে আর একটু সামনে যেতেই শেহরিন ক্লান্ত চোখে তাকিয়ে বলে, আমাকে এত কিছু বুঝিয়ে লাভ নেই বাচ্চা। আমি কোনো নেতা সাহেবের হয়ে স্লোগান দিচ্ছি না, এটা কনফার্ম থাকো। ওকে, কনফার্ম থাকলাম। কিন্তু যদি এর হেরফের হয় বাচ্চা, তাহলে তোমার সঙ্গে আমার বোঝাপড়া হবে আলাদা। দরকার হলে আমেরিকা থেকে ইমার্জেন্সি টিকিট কেটে দেশে আসব আমি। এসেই তোমাকে আমি ধরব। ভয় লাগছে এখন একটু। হুহো, পেতে থাকো। সিরিয়াস আমি। লুকাবো আমি তখন। তোমার নেতা সাহেবকে নিয়ে পুরো ঢাকা চট্টগ্রাম তল্লাশি চালিয়ে যাব। শেহরিন ঋতুমার চোখ পাকানো দেখে হেসে ফেলে। হাত ধরে টানতে টানতে বলে, আমি জীবনেই বিয়ে করব না তার চেয়ে। এসো এখন। হেই শেহরিন। মেইন গেটের কাছাকাছি আসতেই পিছন হতে পুরুষালী ডাকে ঘুরে তাকায় শেহরিন ঋতুমা। খানিকটা দৌড়ে এসে তাদের সামনে উপস্থিত হয় আরেফিন। কাঁধে কালো ব্যাগ ঝুলানো ঝাঁকড়া চুলের ছেলেটা বিস্তর হাসি হেসে বলে, বাসায় ফিরেছ? হ্যাঁ। কিছু বলবে? থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? তোমার নোটটা আজকের টেস্টের জন্য বেশ হেল্পফুল ছিল। লাস্ট টাইম প্রিপারেশনে কিছুটা হলেও আনসার করতে পেরেছি। বিগ থ্যাঙ্কস টু ইউ। ইটস ওকে। এভাবে বলতে হবে না। ক্লাসমেট আমরা। ক্লাসমেট থেকে ফ্রেন্ড হতে পারি কি আমরা? শেহরিন ঋতুমা একে অপরের দিকে তাকায়। বন্ধুত্বের জন্য নির্দ্বিধায় আবদার করা ছেলেটাকে দেখে খানিকটা অবাক হয় তারা। এই ছেলেটা চট্টগ্রামের লোকাল, সাথে ওদের একটা বড় সার্কেল রয়েছে ভার্সিটিতে। নিঃসন্দেহে ফ্রেন্ডের অভাব নেই। সেখান থেকে এসে জনের সাথে ভাব করতে আসায় শেহরিন ভ্রুজোড়া উঁচুতে তুলে বলে, আর ইউ শিওর? হোয়াই নট? ঋতুমা আবছা হেসে বলে, ওকে। ভালো হলো একটা নতুন ফ্রেন্ড পেয়ে। শেহরিনের আর একা লাগবে না এখন। কেন, তুমি কোথায় যাবে? ওয়ে টু অ্যাব্রড। সো স্যাড, বন্ধুত্বের শুরুতেই বিচ্ছেদ। হাহা। হ্যাঁ, বাট বিষয়টা স্যাডিস্টিক। ইয়ার ফাইনাল চলে আসছে, এখনও আমরা ফ্রেন্ড হিসেবে নতুন করে পরিচিত হচ্ছি। আরেফিন দুপ কেটে হাত ঢুকিয়ে কাঁধ ঝাঁকিয়ে স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলে, যদি তোমরা চাও তাহলে আমার সার্কেলে অ্যাড হতে পারো। আমরা ওয়ার্ম ওয়েলকাম জানাবো ডেফিনেটলি। নো থ্যাঙ্কস। ইট শ এনাফ ফর আসো। কফি? ফ্রেন্ডশিপ ট্রিট? ইয়েস, সামথিং লাইক দ্যাট। শেহরিন হাত ঘড়িতে সময় দেখে নেয়। 12টা প্রায় বাজতে চলেছে। তার মানে বাসায় পৌঁছানোর যথেষ্ট সময় হাতে আছে। আবার মোজাম্মেল আঙ্কেলও আসবে পৌনে 2টোর দিকে তাকে নিতে। এতক্ষণ সময় এমনি বসে থাকতে হতোই। তার চেয়ে বরং নিউ ফ্রেন্ডশিপ সেলিব্রেশন করাই যায়। যাওয়া যাক। উইন্ড অফ চেঞ্জ রেস্টুরেন্ট, দুপুর 1:10। টানা 45 মিনিট ধরে অপেক্ষায় বসে আছে দুটো প্রাণী। এক প্রাণী স্থির হয়ে বসে ত্যক্ত বিরক্ত হলেও আরেক প্রাণী তার কর্মে ব্যস্ত। এদিক ওদিক ছুটে বেরিয়ে রেস্টুরেন্ট মাথায় তোলা সারা। বেবি মানকি কি আর সাধে নাম রাখা হয়েছে তার। সানজি উত্তপ্ত চোখে আরও একবার সময় দেখে নেয়। মন চাইছে তার দৌড়ে গিয়ে কয়েক ঘা বসিয়ে দিয়ে আসতে। এতক্ষণ অপেক্ষায় রাখার কোনো মানে হয়? এত কিসের কাজ? নেতা হয়েছে জন্য কি কাজের পাহাড় খনন করতে হবে নাকি সব সময়? ভাইয়া, তুই আসবি নাকি তোর অফিসে গিয়ে ভাঙচুর করে আসব? বেবি মানকি কিন্তু সাথেই আছে। এসেছি। কোথায়? সান্নিধ্য জবাব না দিয়ে ফোন কেটে দেয়। গাড়ি হতে নেমেই সরাসরি সে রেস্টুরেন্টে প্রবেশ করে। খানিক সেকেন্ড চোখ বুলিয়ে চলে যায় সানজিত আশিনের আসনের দিকে। সাথে রয়েছে নিত্যকার সঙ্গী আসিফ। কিন্তু জনাব আসিফের মুখরেখায় খুব একটা সন্তুষ্ট ভাব নেই। নেতা সাহেবের অতিরিক্ত বেপরোয়া চলাফেরায় সে চিন্তিত।
শরীরে ভর ডরও নেই, মরার ভয়ও নেই। বেশিরভাগ ক্ষেত্রেই কোনো রকমের প্রোটোকল ছাড়াই নেতা সাহেব অবাধে চলাফেরা করে। অথচ যেখানে প্রোটোকল নিয়ে যায় সেখানে একা একাও সে যেতে পারবে। নিশ্চিত তামাশা ছাড়া কিছু নয়। কারণ ড্রেনে যেমন মশা ভনভন করে, এর শত্রুরাও তেমন চারপাশে ভনভন করে। কিন্তু কে শোনে কার কথা? নেতা সাহেবকে হাজার বুঝিয়েও আজ অব্দি কোনো লাভ পায়নি সে। ইয়ো সানি, এতটা সময় পরে আসলে কেন? জানো আমার কতটা ক্ষুধা পেয়েছে? এই ব্যাটা, আল্লাহর দোহাই লাগে, রেস্টুরেন্টে অনন্ত মান সম্মান খাইস না। চুপচাপ বসো, কালা ভুনা অর্ডার করো। সান্নিধ্য চেয়ার টেনে বসে ব্যস্ত ভঙ্গিতে মুখে হতে মাস্ক খুলে পাঞ্জাবির হাতা গুটিয়ে ভাঁজ করে নেয়। সামনে রাখা টিস্যু হতে দুটো টিস্যু নিয়ে মুখের উপর জমা বিন্দু বিন্দু ঘাম মুছতে মুছতে গম্ভীর কণ্ঠে বলে, সময় 50 মিনিট। এর মধ্যে যা ইচ্ছা খাবি। 50 মিনিট শেষ হবে, আমি এখান থেকে বের হয়ে যাব। বিল তোরা দুজনে দিবি। 50 মিনিট তো খাবার তৈরি করতেই যাবে। খাবো কখন তাহলে? স্টুপিড, এতক্ষণ তাহলে বসেছিলি কেন? অর্ডার দিয়ে রাখলে কি হতো? ও স্টুপিড, আমরা ট্রিট নিতে এসেছি, কোনো অনুদান নয়। 45 মিনিট অপেক্ষা করিয়েছিস। 50 প্লাস 45 টোটাল 95 মিনিট পরে তুই বের হবি। এর আগে বের হবি তো শেহরিনকে অন্যত্র পাত্রস্থ করতে আমার ভূমিকা সবচেয়ে বেশি থাকবে। আসিফ আশেপাশে সূক্ষ্ম নজর বুলিয়ে সান্নিধ্যের পাশে চেয়ারটায় বসে সানজির দিকে তাকিয়ে বলে, ভাবির নাম ভাঙিয়ে খেয়ে যাচ্ছ, থ্রেট দিচ্ছ, কাজটা ঠিক হচ্ছে না। তুমি আর কিছু বইল না আসিফ ভাই। তোমার থেকে আমি এখনো 500 টাকা পাই। নিশা নামের মেয়েটার ফোন নাম্বার তো আমি এনে দিয়েছিলাম তোমাকে। আসিফ হুট করে কেসে উঠে ডিরেক্ট অ্যাকশনে। এই মেয়ে হাটে হাড়ি ভাঙতে সবসময় প্রস্তুত থাকে যেন। কার সামনে কি বলতে হবে এটা নিয়ে একটুও ভাবে না। অথচ নিশা তার কোনকালে অমানিসায় পরিণত হয়ে গিয়েছে তার নেই ঠিক ঠিকানা। আর এই বেচারি এখনও আছে 500 টাকা নিয়ে। অথচ এই 500 টাকা তার থেকে দুবার নেওয়া সারা। সান্নিধ্য এক পলক আসিফের দিকে তাকাতেই আসিফ এলোমেলো দৃষ্টিতে অন্যদিকে ফিরে তাকায়। ধাত সেধে সেধে লজ্জা। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কিন্তু প্রচলিত কথাটাকে একটু উল্টে পাল্টে সান্নিধ্য শেহরিনের গল্পকথা অনুযায়ী ভাবতে গেলে হয়, যেখানে এমপির সাহেবের ভয় সেখানেই শেহরিনের আগমন হয়। হলও তাই। ঘুরে ফিরে শেহরিনেরও আগমন ঘটে সেই উইন্ড অফ চেঞ্জ রেস্টুরেন্টে। একই ছাদের তলায় আবারও দুজনে। রিতমা আরেফিনের সাথে সে আসন গ্রহণ করে এমপি সাহেব হতে কিছুটা দূরে টেবিলে। যদিও একদমই সম্মুখীন নয়, তবে একটু চোখ খুলে ভালোভাবে তাকালেই একে অপরকে নজরে আসবে। খানিকক্ষণ গল্প গুজব চলে তাদের মধ্যে। কফি খাওয়ার কথা বলে আসলেও মাঝদুপুরে তাদের সবার লেগেছে ভারী খাবারের ক্ষুধা। একে একে তাই নিজেদের পছন্দমতো দিতে থাকে খাবারের অর্ডার। শেহরিন মেনু কার্ড হতে মুখ তুলে রিতমাকে কিছু একটা বলতে গিয়ে থেমে যায়। স্থির হয়ে মস্তিষ্কের সঙ্গে কিছু সেকেন্ড বোঝাপড়া করে সে। অতপর রাউন্ড টেবিলে তার সম্মুখে বসা রিতমাকে পাশ কাটিয়ে কাত হয়ে সে চোখ মেলে সুদূরে বসা এমপি সাহেবের দিকে। বিস্ময় গোল হয়ে উঠে তার চোখ দুটো। নিজ চক্ষুকে বিশ্বাস করা দেয়। এই লোক এখানেও কেন? দুহাত সে থুতনির নিচে রেখে হতাশার নিঃশ্বাস ফেলে চাপা কণ্ঠস্বরে বলে, পৃথিবী গোল নয়, গোল হচ্ছে চট্টগ্রাম। এমন গোল যে, যেদিকে যাই, যেদিকে তাকাই শুধুমাত্র একজন ব্যক্তিকেই দেখতে পাই। কাকে দেখছ? আছে একজন। আরেফিনের জিজ্ঞাস্য দৃষ্টিকে খুব একটা পাত্তা দেয় না শেহরিন। থুতনি চেপে সে বসে থাকে দৃষ্টি নিচু রেখে। রিতমা ভ্রু যুগল বাকিয়ে কিছু একটা ভেবে পিছনে তাকায়। খানিকক্ষণ খোঁজাখুঁজি শেষে মেলে কাঙ্ক্ষিত ব্যক্তির দেখা। সাদা পাঞ্জাবি পরিহিত সুদর্শন নেতা সাহেবকে দেখামাত্র সে মুখ টিপে হেসে শেহরিনের দিকে তাকিয়ে গলার স্বর টানে।
শেহরিন চোখ তুলে তাকায় রিতমার দিকে। চোখের ইশারায় আরেফিনকে দেখিয়ে মৌনতা বজায় রাখতে বলে চুপিসারে। টেবিলের অপর প্রান্তে এত সময়ের মাঝে সানজির চোখে ঠিকই ধরা পড়েছে শেহরিন। ঠোঁটের উপর ঠোঁট চেপে সে একবার তার ভাইয়ের দিকে তো একবার শেহরিনের দিকে তাকিয়ে হাসে। যৎসম্ভব এমপি সাহেব তার প্রেয়সীকে এখনও দেখতে পায়নি। তার মনোযোগ নিবন্ধ রয়েছে ফোনের দিকে। ছেলেটাকে? পাশের ছেলেটাকে? গমগমে কণ্ঠে ভাষা কথায় সানজি অবাক হয়ে সান্নিধ্যের দিকে তাকায়। ফোন হতে দৃষ্টি না তুলেই বেচারা কখন ধরে ফেলল শেহরিনকে, বোধগম্য হয় না তার। মাথার পিছনেও চোখ আছে নাকি তোর? দেখলি কখন? যেটা প্রশ্ন করেছি সেটার অ্যান্সার দে। ব্যাগ আছে সাথে, ফ্রেন্ড হয়তো। তাসিন বসা ছেড়ে উঠে দাঁড়ায়। চক্ষু সরু করে বলে, কার কথা বলছো তোমরা? তোরিও সানির পানিকে দেখবি? কোথায়? পিছনে ঘুরে তাকা। ইয়েলো রঙের ড্রেস পরে বসা মেয়েটা তোর আপকামিং চাচিমণি হবে। তাসিন সঙ্গে সঙ্গে পিছু ঘুরে তাকায়। জুহুরি চোখে কতক্ষণ তাকিয়ে খুঁজাখুঁজির পরে বের করে ইয়েলো রঙের ড্রেস পরিহিতা মেয়েটাকে। মুখে হাত দিয়ে আছে যে। হু। তাসিন সামনে ঘুরে বুকে হাত চেপে ধরে। মুখ ফুলিয়ে বলে, ইয়ো সানি, আগের পানি তুমি নাও, এই পানি আমি নিব। এটা আমার। ফুমনি, আমি এই পানিকেই বিয়ে করব। সান্নিধ্য স্থির দৃষ্টিতে কিক্ষণ তাকিয়ে থাকে তাসিনকে দেখে। সানজি আসিফ মুখ লুকিয়ে হাসে সান্নিধ্যের মুখরেখার অবস্থা দেখে। বেচারা নেতা সাহেবের হয়েছে দুঃখ। প্রতিপক্ষের শেষ নেই তার। মাথার উপরে রিং লাইটের উপর ঝুলিয়ে রেখে দিব। আমি জানি না, ইয়েলো পানিই আমার লাগবে। না হলে আমি স্কুলে যাব না, মিসের কাছে যাব না, চাউমিন খাব না, পটি করব না। এই ব্যাটা চুপ। আসিফ ওর মুখে কস্টেপ লাগিয়ে দাও। আসিফ বসা ছেড়ে উঠে তাসিনের মুখ চেপে ধরে নিজের কোলের মধ্যে নিয়ে বসায়। তাসিন বন্ধ মুখে কাইকুই করতে করতে হাত পা ছুড়ে। আচ্ছা ইয়েলো পানি তোর। তাও থামো বাবা তুই। ফুমনির আশ্বস্ততায় হাত পা ছোড়া বন্ধ করে তাসিন স্থির হয়। দুহাত দিয়ে আসিফের হাত ঠেলে সরিয়ে লম্বা করে শ্বাস টেনে বলে, সত্যি আমার? সত্যি তোর? তাহলে বাবাকে বলো এক্ষুনি বিয়ে দিতে। হাফ প্যান্ট পরে বিয়ে করবি? তো কি হয়েছে, বিড়াল প্যান্ট তো আর পরেনি। পাঞ্জাবি না পরলে বিয়ে হয় না। ইয়ো সানি, তোমার পাঞ্জাবিটা দাও তো, বিয়ে করেই আবার ফেরত দিয়ে দিব। সান্নিধ্য এক নজর পিছনে শেহরিনের দিকে তাকিয়ে দৃষ্টি ঘুরিয়ে আনে তাসিনের দিকে। শান্ত কণ্ঠে বলে, তোকে তো বয়েজ স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হয়নি? তোর ক্লাসে তো অনেক গার্লস আছে, একটাকেও বিয়ে করতে মন চায়নি? তাসিন আসিফের কোল ডিঙিয়ে টেবিলে রাখা টিস্যুগুলো ছিঁড়তে ছিঁড়তে মুখ গোমরা করে বলে, আদিবাকে বিয়ে করতে চেয়েছিলাম কিন্তু ও এখনও বেডে হিসু করে। হতভম্ব তিনজনে। সানজি নিজের হাসি দমিয়ে করা গলায় বলে, ছি তাসিন, এসব নোংরা কথা বলতে হয় না। ইয়ো সানি তো বলল। ভাইয়া চুপ থাকোর সাথে আর কোনো কথা বলিস না। তুই নিজেও তো একই কাজ করিস। মাঝে মধ্যে করি, সব সময় না। ঘড়ির কাঁটা তখন 2:15। খাবার এসেছে খানিকক্ষণ হল। সান্নিধ্যের খাবার খাওয়া মুহূর্তেই ফোন আসে তোড়জোড় করে। বাম হাতে ফোনটা রিসিভ করে 1.5 মিনিটের আলাপন সারে। অতঃপর আসিফের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে, সমাবেশ 3টায় আসিফ? আসান ভাই তো তাই বলছে। যেতেই তো 1.5 ঘন্টার মতো লাগবে। উঠো কুইক। কোনোমতে বোতলের পানি নিয়ে শেষ করে উঠে পড়ে সান্নিধ্য। মুখে মাস্ক পরে নেয় ব্যস্ত হাতে। ওয়ালেট হতে 2000 টাকার নোট বের করে দিয়ে বলে, ঠিকভাবে খেয়ে সরাসরি বাসায় যাবি। গাড়ি না আসা অবধি বের হবি না। খাওয়াটা শেষ কর। সময় নেই।
সান্নিধ্য আসিফকে উঠতে দেখেই মাথা নিচু করে এক হাতে মুখ আড়াল করে খেতে থাকে শেহরিন। সে এখন অবধি জানে নেতা সাহেব তাকে দেখতে পায়নি, তাই সতর্ক দৃষ্টিতে চোখে চোখে রেখেছিল তাকে। উঠার দৃশ্যই দেখামাত্রই নিজেকে লুকিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করে সে। অন্যদিকে মুখ লুকানো নারীকে প্রকাশ্যে ধরা দিতে সান্নিধ্য সরাসরি তার টেবিলে এসেই নক করে। মুখে মাস্ক পরিহিত থাকায় আরেফিন এক ঝলকেই চিনতে পারে না এমপি সাহেবকে। কপাল কুঁচকে তাকাতেই সান্নিধ্য ভারী গলায় জিজ্ঞেস করে, নাম কি? আরেফিন। আফরিন? আফরিন নয় আরেফিন। সেম ডিপার্টমেন্ট? রিতমা মুখ তুলে জোরপূর্বক হাসি টেনে বলে, জি আমাদের ফ্রেন্ড। তোমাকে দেখেছি কি কোথাও? জি রিতমা আমি। ওই যে শেহরিন, ওর চিনতে পেরেছি। সান্নিধ্য ঘড়িতে সময় দেখে এক নজর শেহরিনের দিকে তাকায়। মাথা নিচু করে চামচ দিয়ে খুটখুট করা রমণীর দিকে দৃষ্টি রেখে রিতমার উদ্দেশ্য বলে, তোমার ফ্রেন্ডকে মাথা তুলে খেতে বলো। এভাবে মাথা নিচু করে রাখলে ঘাড় থেকে মাথা নামতে সময় লাগবে না। কেউ কেউ তো আবার ভাবে চোখ বন্ধ করলেই মানুষ তাকে দেখতে পায় না। শেহরিন ঠোঁট কামড়ে চুপ করে কথা শুনে যায়, কোনো প্রকার টু বাক্য করে না। এখন কথা বলা মানেই যেচে গিয়ে খাল কেটে কুমির আনা। নেতার মুখ হতে তো আবার বুলেট ছোড়ে। আরেফিনের সামনে কিছু বললে পুরো ভার্সিটি জানাজানি হয়ে যাবে। তার চেয়ে চুপ থাকাই শ্রেয়। কিছু সেকেন্ডের ব্যবধানে যখন বোঝে সামনে দাঁড়ানো লম্বা দৈহিক অবায়বার নেই, তখন সে মাথা তুলে তাকায়। এমপি সাহেব যাওয়া মাত্র আরেফিন অবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, তোমাদের পরিচিত? পরিচিত নয় আবার পরিচিত? আই মিন হালকা পরিচিত। হালকা পরিচিত আবার কেমন? ওই হলো একটা। বুঝবে না, খাওয়া স্টার্ট করো। ওকে। রিতমা খেতে খেতে চশমা ঠিক করে শেহরিনের দিকে তাকিয়ে বলে, এমপি সাহেব প্রোটোকল ছাড়াই রেস্টুরেন্টে ঘুরে বেড়ায়? বিষয়টা ইন্টারেস্টিং লাগল। তাও সানজি আপুদেরকে সময় দিতে। এরকম দৃশ্য খুব কমই দেখা যায় রাজনৈতিক পার্সনদের মধ্যে। আরেফিন লাচ্ছির স্ট্র দ্বারা লম্বা সিপ নিয়ে হেসে বলে, হেই ডোন্ট সে দ্যাট। রাজনীতিবিদরা কঠিন গেম খেলতে এক্সপার্ট। উনাকে দেখা যাচ্ছে একা, বাট আশেপাশে উনারই বহুত লোক সেট করা আছে। এই রেস্টুরেন্টে এতক্ষণ চিরুনি তল্লাশি করলে দেখা যেত আশেপাশে যে সমস্ত লোক ঘুরছে মোস্ট অফ দেম এই এমপির লোক। ওরা জনগণকে শো করে একরকম, বাট রিয়েলে অন্যরকম। সিরিয়াসলি? ড্যামেন শিওর। আর এই যে এমপি, এটা তো ডেঞ্জারাস পারসন। চট্টগ্রামে আমরা লোকাল। আমরা এতক্ষণ মৌনব্রত পালন করা শেহরিন আরেফিনের কথা শুনে সঙ্গে সঙ্গে আগ্রহী দৃষ্টি মেলে। কিন্তু রিতমা বিষয়টা অনুধাবন করা মাত্র আরেফিনকে থামিয়ে দেয় তৎক্ষণাৎই। এই ছেলে এখন নেগেটিভ কথাবার্তায় পরিস্থিতি গরম করে তুলবে। কি রেখে কি বলে আরেকজনের মনে আরও বিষ ঢেলে দিবে। এমনিতেই মেয়ে 10 হাত দূরে গিয়ে দাঁড়িয়ে আছে। এমপি সাহেবের নামে আরও উল্টোপাল্টা শুনলে 100 হাত দূরে যেতে তাকে কেউ আর আটকাতে পারবে না। ডেঞ্জারাস, সঙ্গে কুলিং পারসনও। রাজনৈতিক নেতাদের সব গুণ থাকতে হয়। এনিওয়ে, আমরা আমাদের টপিকে ফিরে এসব বাদ দেই। আচ্ছা, আরেফিনের কথাটা শুনি আগে। রিতমা মুখ এগিয়ে আনে শেহরিনের পানে। কৌতূহল চোখে তাকিয়ে বাঁকা হেসে ফিসফিস করে বলে, কেন? এমপি সাহেব সম্পর্কে এত জানার আগ্রহ? ভালো ভালো, ক্রমশ উন্নতির দিকে ধাবিত হচ্ছ তুমি। রিতমা, বুঝি বুঝি। নেতা সাহেব তোমার দিকে কতবার তাকিয়েছে জানি না, বাট আমি তোমারটা গণনা করেছি। 1.5 ঘন্টায় 36 বার। ওহ মাই গড, ওহ মাই গড। কি প্রেম, কি ভালোবাসা! তুমি যা ভাবছ তা নয়, বিশ্বাস করো। আচ্ছা, করলাম বিশ্বাস। মোটেও করনি। একটা টিপস দেই, শুনবে? কি? চোখে চোখে এত কথা, মুখে কেন বলো না? এই গান আমার আগেই শোনা হয়ে গিয়েছে।
তুমি না শুনলে আজকেই বাসায় গিয়ে শুনবে। আমি শতভাগ নিশ্চিত শোনার সময় তুমি তোমার কল্পনায় নেতা সাহেবকে দেখতে পাবে। শেহরিন নির্নিমেষ চাহনিতে তাকিয়ে থাকে রিতমার দিকে। আর কিছু তার বলার নেই, বুঝানোর নেই। তবে গানটা সে বাসায় গিয়ে শুনবে, উচ্চ শব্দে শুনবে। কি আছে এই গানের মাঝে সেটা সে বের করেই ছাড়বে। আর নেতা সাহেব কোথায় থেকে আসে তার কল্পনায় সেটাও দেখে ছাড়বে। সবকিছুর একটা সীমা থাকা উচিত। এভাবে আর কত চলবে?